জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা, ফ্যাসিস্টরা যেন দলে ভিড়তে না পারে নির্দেশ তারেক রহমানের। অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? শেখ হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ, জানালেন চিফ প্রসিকিউটর। দুর্নীতি মামলার আসামি পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ নিয়ে প্রশ্ন দুদকের। পিলখানা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত সাজাভোগী বিডিআর সদস্যদের বিস্ফোরক মামলায় জামিন, আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম, আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। থমথমে কিরণগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, আগের মতো ভারতকে ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জনগণের পাশে না থাকলে আফসোস করতে হবে, এমন মন্তব্য করে জনপ্রত্যাশা পূরণে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো কারণে অন্য কেউ সরকার গঠন করলে দেশীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভালো হবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব হবে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা। জিয়াউর রহমান কিন্তু একটি রাজনৈতিক ব্যবস্থা প্রথম দিয়েছেন, এই জন্য আমি তাকে পলিটিক্যাল ফিলসফার বলি। যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভিন্ন আদর্শ থাকলেও রাষ্ট্রের সব পর্যায়ে নির্দিষ্ট সময় পর পর ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছাতে হবে। এবং শুধু এটা আমাদের এক্সপেকটেশন বা আশা না, এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল গত 1 যুগেরও বেশি সময় ধরে, এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন, প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ। কি সেটি ভোটের অধিকার। অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? কিছু কিছু রাজনৈতিক দল বিএনপিকে জড়িয়ে নানান অভিযোগ করছে উল্লেখ করে দলের সর্বোচ্চ এই নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। জনগণ ম্যাটার্স, জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিট টেস্ট করতে হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ছাড়া কোনো উদ্যোগেই সফল হবে না। প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে ওই দিকে নজর দিন, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। এখন আপনার সরকারের যারা আমলা আছে, যারা কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ। দুর্নীতি শুরু হয়ে গেছে। দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য দিন। যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবেন, তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। দলের অন্যান্য নেতারা কারো রাজনৈতিক উচ্চাভিলাষ পরিপূরণের হাতিয়ার না হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। যদি সংস্কার লাগে সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার খেলা যেন আমরা না করি। ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। মায়ের কোল খালি করেছে, তাদের বিচার করুন। আর এই দেশের অর্থ সম্পদ
যারা বিদেশে প্রচার করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই প্রোক্লামেশন, এই মিশন, ওই মিশন, এগুলো জনগণের কাজে লাগবে না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফাটলের নানা তৎপরতা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। সততার কোনো বিকল্প নাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার বেলা 11:15টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জিয়ার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। ব্যানার, ফেস্টুন নিয়ে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নানা আয়োজনে সারা দেশে দিবসটি পালন করেছে বিএনপি। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। 1978 সালে তিনি বিএনপির প্রতিষ্ঠা করেন এবং দেশের 7ম রাষ্ট্রপতি হন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারের প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে জানতে চান তিনি। এ সময় ট্রাইব্যুনালের বিচার কাজে জাতিসংঘের সমর্থন চান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এই প্রথম চিফ প্রসিকিউটর কার্যালয়ে এলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। দীর্ঘ আলাপে গোয়েন লুইস জানতে চান জুলাই আগস্টের হত্যার বিচার প্রক্রিয়া এবং এর স্বচ্ছতা নিয়ে। এ সময় কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দেন তিনি। বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কি ধরনের স্টেপস নিচ্ছি, কি কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। তারা আমাদের জানিয়েছেন যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে, যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে, প্রিয়জনদের হারিয়েছে, তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে, সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরুর পর জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় 1.5 শতাধিক অভিযোগ জমা পড়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়ে। অল্প সময়ের মধ্যে 2-1টি অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। অগ্রগতি তো অবশ্যই আছে, অগ্রগতি আছে বলেই তো আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা চার্জশিট দিতে পারবো, বা চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে, চলমান আছে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত 2-1টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে দিল্লির জবাবের অপেক্ষায় আছে ট্রাইব্যুনাল। কোনো উত্তর না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেন চিফ প্রসিকিউটর। আমরা তো কয়েক ধাপে আসলে রিপোর্ট দিতে হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে সংস্থাটি। এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। পূর্বাচল প্রকল্পে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় দুদকের মামলায় আসামি সাইমা ওয়াজেদ পুতুল, আর হুকুমের আসামি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন মামলায় কিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে এবার পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তদন্তের স্বার্থে চিঠি দেওয়া হচ্ছে একাধিক দপ্তরে। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের ঘটনায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরকারি কর্মচারী হিসাবে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,84,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন ও দখলে রাখা সহ 9টি ব্যাংক হিসাবে 15 কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে
অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া 2 শতাধিক আসামি বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন। আজ ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত তাদের জামিন দেন। আইনজীবীরা জানান, খালাস পাওয়া বা সাজা ভোগ শেষেও তারা দীর্ঘদিন ধরেই কারাগারে ছিলেন। এখন তাদের মুক্তিতে কোনো বাধা নেই। এক্ষেত্রে হত্যা মামলায় যারা নিম্ন ও উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন তারাই জামিন পাবেন বলে আদেশ দিয়েছেন বিচারক। প্রতীক্ষাটা দীর্ঘদিনের। কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলায় খালাস পেয়েও যারা দীর্ঘদিন জেল খাটছিলেন তারা মুক্তি পাবেন শুনে আদালত প্রাঙ্গণে আনন্দ অশ্রুর রোল। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেওয়া হয় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন ও সাক্ষ্য গ্রহণের শুনানি। ধার্য করা দিনে রবিবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। কাশিমপুর ও কেরানীগঞ্জ থেকে হাজির করা হয় শখানেক আসামিকে। প্রথমে আদালতে একজন প্রত্যক্ষ সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ ইউসুফ ইকবাল সাক্ষ্য দেন, বর্ণনা করেন ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। বেলা 2টার পর শুরু হয় জামিন শুনানি। এ সময় হত্যা মামলায় খালাস পাওয়াদের বিস্ফোরক মামলায় জামিন দেন বিচারক। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। 2 শতাধিক আসামির জামিন হওয়ায় সন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবীরা। বলেন, হত্যা মামলায় ইতোমধ্যে যাদের সাজা ভোগ হয়ে গেছে পর্যায়ক্রমে তাদের জামিনের বিষয়ে বিবেচনা করবেন আদালত। যে 256 জন যাদের 10 বছরের সাজা হয়েছিল সেই লোকগুলোর সাজা 2010 সাল থেকে আজকে 2025 সাল, তাদের 10 বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে। তদন্ত কমিশন নতুন গঠন করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আগে সঠিক তদন্ত হয়নি, সঠিক ন্যায় বিচার হয়নি এবং একটি ভুল রায় হয়েছে। এদিকে সাবেক বিডিআর জওয়ানদের জামিন শুনানির খবর নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। আদালত জামিন আদেশ দেওয়ার পর আবেগে আপ্লুত হয়ে সন্তুষ্টি জানান তারা। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। খালাস ছিল 13 সাল থেকে, তারপরে 2023 সালের এই সেপ্টেম্বরের 7 তারিখে উনি মারা যান। 16 বছর কষ্টের ফল সুখেরই আসছে, খুশির খবর, কিন্তু বাবাকে কাছে পেলাম না। আলোচিত বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিডিআর সদস্যদের কারামুক্তি বিচার ও কমিশন গঠনের 6 দফা দেয়া হয়েছে। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রেস ব্রিফিংয়ে এই দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। 30 জানুয়ারির মধ্যে ঢালাওভাবে আটককৃত বিডিআর সদস্যদের মুক্তি, নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত শেষে অপরাধীদের চিহ্নিত করে পুনর্বিচার এবং ঘটনাস্থলে উপস্থিত ষড়যন্ত্রের শিকার বিডিআর সদস্যদের কমিশনে যুক্ত করার দাবি জানানো হয়। পিলখানার ভেতরে এবং বাইরে শহীদ 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। কারাগারে মারা যাওয়া বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করার দাবি জানানো হয়। বিজিবি আইন 2010 বাতিল করে বিডিআর আইন পুনর্বহালের দাবি তুলে ধরেন মাহিন সরকার। বিজিবি আইন 2010 বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহাল করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা পালন করা বিজিবির নামকে পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, জোরদার আছে নিরাপত্তা। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা, বাড়ানো হয়েছে টহল তল্লাশি। বেরিয়ে আসছে শনিবারের সংঘর্ষের ক্ষয়ক্ষতি। একটি কুলের বাগান কেটে ফেলেছে ভারতীয়রা।
আম গাছসহ বিভিন্ন ফসলের ক্ষেতেও ক্ষতি করা হয়েছে। শনিবার আম গাছ আর ফসল কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিএসএফ, তাতে আহত হন 5 বাংলাদেশি কৃষক। পদ্মাপাড়ের মানুষের কঠোর প্রতিরোধে পিছু হটে বিএসএফ সহ ভারতীয়রা। পরে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের দুপাশেই মোতায়েন করা হয় বিজিবি, বিএসএফ এর অতিরিক্ত সদস্য। শান্ত আছে, কিন্তু আমরা যারা কৃষক আছি, আমাদের এলাকার সীমান্ত এলাকার বাসিন্দা, তারা আতঙ্কিতে ভুগছি। আমাদেরকে কাউকে বর্ডার সীমান্তে যেতে দিচ্ছে না, তো আমাদের তো সামনে আরো আবাদের চেষ্টা আছে, তো এগুলো তো আমরা না করতে পারলে আমাদের সমস্যা। এখন বর্তমানে আমরা যেটা করছি, আমরা এলাকায় যে মত বিনিময় সভা করছি, আমাদের জনগণ যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে এবং পরিস্থিতি যেন আমরা এই স্বাভাবিক অবস্থাটা কন্টিনিউ করতে পারি। সীমান্তে অধিকার রক্ষায় প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু দেশের সীমানা সুরক্ষিত থাকবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আগের মতো ভারতকে ছাড় দিচ্ছে না বাংলাদেশ। পূর্বের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই উত্তেজনা, আলোচনা। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিচ্ছে। গুলি, মারামারি ও বোমা ছোড়ার ঘটনাও ঘটেছে। এবং সিনিয়র সচিব রাজধানীর তেজগাঁওয়ে ভূমি অফিসে 137তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সীমান্ত আইন লঙ্ঘন করলেও আগের সরকার চুপ থাকত, এখন সেটা হচ্ছে না। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আমাদের যতটুকু অধিকার, আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা, আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন ওই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সীমান্ত পরিস্থিতি নিয়ে ডিজি পর্যায়ের বৈঠক হবে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, সেখানেই চাঁপাইনবাবগঞ্জ ইস্যু সহ নানা বিষয়ের সুরাহা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এ সময় ভূমি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, এ সেক্টরে হয়রানির বহু অভিযোগ আর দুর্নীতি এখন দেশের প্রধান সমস্যা। আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি আমার ইস্যু বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায়, আপনারা কোনো সময় দিবেন না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের হামলা ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে যশোরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রোববার রাতে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করা হয়। চিত্রা মোড় হয়ে দরাটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয় মশাল মিছিল। পরে সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিজিবি সাহসিকতার সাথে সীমান্ত রক্ষা করছে, সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষ জীবন দিতেও প্রস্তুত। ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু হলে পতিত স্বৈরাচারকে আশ্রয় দিত না বলেও মন্তব্য করেন ছাত্র আন্দোলনের নেতারা। রাজধানীর মিরপুরের 6 নম্বরে একটি বাটার শোরুমে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আছেন সেখানে, সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, আগুনের ভয়াবহতা কতটা, নিয়ন্ত্রণে এসেছে কিনা বিস্তারিত জানতে চাই। দেবাশিস, আগুন লেগেছে কিছুক্ষণ হয়েছে এবং এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, এখন পর্যন্ত 3টি ইউনিট আমাদের এখানে এসে পৌঁছেছে এবং আশপাশে তাদের যে সব তা সাহায্য পেয়েছেন এবং তারা মূলত এই আগুন নির্বাপনের চেষ্টা করছেন। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আগুনটা, যে ভবনটি আছে 6 প্রবেশিকার মোড়ে বাটা সিগন্যালের এখানে যে ভবনটি, এই ভবনের আগুনটা মূলত ভবনের ভেতরে রয়েছে। আমরা কিছুটা শিখা বাইরে থেকে দেখতে পেয়েছি।
দেখতে পেয়েছি, কিন্তু যে আমরা প্রচণ্ড ধোঁয়া দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ধোঁয়া দেখতে পাচ্ছি, এবং ফায়ার সার্ভিসের যে সব কর্মীরা আছেন তারাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের কাজ করার জন্য। আমরা এখানে প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন, প্রায় মধ্যরাতের কিছুটা বেশি হয়েছে, কিন্তু মানুষ উৎসুক জনতা এখানে ভিড় করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ বা এই শোরুমটায় কারা ছিলেন, ভিতরে কেউ ছিলেন কিনা এখনো পর্যন্ত কিছুই আমরা জানতে পারিনি, কিন্তু প্রচুর ধোঁয়া এবং একটু পরপরই যখন ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতর থেকে একটা একটা করে হয়তো কোনো একটা দরজা বা কোনো কিছু একটা সরাচ্ছেন, তখন কিন্তু আস্তে আস্তে সেই যে ধোঁয়ার পরিমাণ, সেই ধোঁয়ার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকেও একটু জানার চেষ্টা করব যে আপনারা এখানে কি দেখেছেন, কিভাবে এই আগুনটা লেগেছে বলে মনে করছেন? আগুনটা ফার্স্টে আমরা হঠাৎ দেখলাম ফায়ার সার্ভিসের গাড়ি আসলো এবং আগুনটা খুব ফার্স্টে কম ছিল, কিন্তু হঠাৎ করে মানে আগুনটা আসে, তারপর এলো, কিন্তু পরে তারা অনেক চেষ্টা করছে কিন্তু তারা পারতেছে না নিভে ফেলে, এবং এটাই তা বলতে হইলে বাবা আমি এই মাত্র আসলাম। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, তাদের সে কাজও কিছুটা বিঘ্নিত হচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই একদম ভেতর থেকে প্রচণ্ড চাপে প্রচণ্ড গতিতে কিন্তু এই ধোঁয়াটি বের হয়ে আসছে, এবং যেসব গণমাধ্যম কর্মীরা তারা এই ভবনটির কাছে থেকে কাজ করছিলেন তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা সরিয়ে দিচ্ছেন, এবং মূলত এবং সেই ধোঁয়ায় আসলে আমাদেরও দাঁড়াতে বেশ কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে অনেকের, এবং এই শীতের রাতে এই ধরনের একটি দুর্ঘটনা অবশ্যই মর্মান্তিক একটি দুর্ঘটনা। আমরা এখনও যদিও জানি না যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, বা আমরা দেখতে পাচ্ছি যে ভবনটি আছে প্রবেশিকার মোড়ে, বাটার মোড়ে যে ভবনটি, সেই ভবনটির উপরেই রয়েছে, এবং সেই রেস্টুরেন্টের ভিতরে কেউ আছেন কিনা বা আশপাশের অন্যান্য ভবনের কেউ, যেহেতু প্রচণ্ড পরিমাণে ধোঁয়া এখান থেকে নির্গত হচ্ছে, সেখানে যারা শ্বাসকষ্টের রোগী আছেন বা সাধারণ মানুষও যারা আছেন তারাও এতে আক্রান্ত হতে পারেন, দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে ইতিমধ্যে আরও একটি ফায়ার সার্ভিসের আরও একটি সাহায্যকারী গাড়ি এখানে এসে পৌঁছেছে, এবং তারা এই আগুন নির্বাপনে যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করছেন, এবং গণমাধ্যম কর্মীরা তারাও আপ্রাণ চেষ্টা করছেন তাদের যে কাজ সেটি নিরাপদ দূরত্বে থেকেই সেই কাজটি সম্পন্ন করার চেষ্টা করছেন, এবং যারা প্রত্যক্ষদর্শী আছেন যে মানুষগুলো, তারা প্রায় বলা যায় যে কিছুটা বিঘ্নই আছেন, তারা ওই ভবনটার কাছে চলে যাচ্ছেন, যেটি এই যে কাজটিকে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। আমরা একটু মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা মূলত কি দেখেছেন, এখানে কি ঘটেছিল একটু বলতে পারেন? এখানে মূলত আমরা লাইভ দেখলাম, আপনাদের যমুনা টিভির লাইভ দেখলাম, দেখার পরে চলে আসলাম বাসা পিছনেই। আমরা সন্ধ্যার দিকেও এখান থেকে গেছি, সব ঠিকঠাক ছিল, কিন্তু আমরা বুঝতে পারতেছি না আসলে কি হচ্ছে এখানে। কিন্তু যা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, কারণ হচ্ছে ফায়ার সার্ভিস টিম, হ্যাঁ, যেহেতু আগুন নিভাতে অনেক ব্যক্তিতে এটা ইনশাল্লাহ ভালো কিছু হবে। সমস্ত রকম সাহায্যের জন্য আমরা সাধারণ মানুষ আছি, সেই সঙ্গে আমাদের ফায়ার সার্ভিস টিম কাজ করতেছে। আমরা আশাবাদী ক্ষয়ক্ষতি সম্ভবত খুব বেশি হবে না। এটা যে ফায়ার সার্ভিস খুব দ্রুত সময়ের মধ্যেই তারা এখানে পৌঁছাতে পেরেছে, এবং তারা তাদের যে কাজ সেই কারণ হতে পারে এটা কিছুটা হতে পারে, এবং এই ধোঁয়াতে আসলে আমরা এখানে দাঁড়াতেই পারছি না, আমাদের নাকে মুখে সেই ধোঁয়াটি এসে লাগছে। তো এলাকাবাসী যেটি বলছে যে তারা কিন্তু সহযোগিতা করতে তারা প্রস্তুত, এবং তারা
ভেতরের কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেছেন এবং তারা হোস পাইপ, যে পাইপ দিয়ে পানি নির্গত করা হয় এবং আগুন নির্বাপন করা হয়, সেই পাইপ দিয়ে কিন্তু সেই আগুনটি নির্বাপন করার চেষ্টা করছেন তারা। এবং ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং এই দেখতেই পাচ্ছেন যে বাটার শোরুম ছিল, সেই শোরুমের বেশ বিলাসবহুল জুতা কিন্তু ভেতরে আমরা দেখতে পাচ্ছি যেগুলো এখানে পড়ে রয়েছে এবং সেইগুলো হয়তো ভিতরে আরও অনেক কিছুই ছিল সেগুলো পুড়ে গিয়েছে, যেগুলো আরেকটু ভালো করে এই আগুন যখন নির্বাপন করা যাবে বা সম্ভব হবে তখন হয়তো আমরা সেটা আরও ভালো করে বিস্তারিত আপনাদেরকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দেবাশিস, আগুন কিন্তু আমরা এখনও ভিতরে কিছুক্ষণ আগে দেখেছিলাম আগুনের কিছু শিখা আমরা দেখেছিলাম, কিন্তু এখন আরও যতই ভিতরে পানি দেওয়া হচ্ছে ততই কিন্তু ভেতর থেকে যে ধোঁয়া, সেই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু বেরিয়ে আসছে এবং সেই ধোঁয়ার কুণ্ডলি চারপাশে ছড়িয়ে যাচ্ছে, যাতে করে যারা ফায়ার সার্ভিসের কর্মী আছেন তাদের কিন্তু এই আগুন নির্বাপনে বেশ খানিকটা বেগ পোহাতে হচ্ছে। অন্যান্য সময়ে যে আগুন থাকে সেই আগুনের তুলনায় ফায়ার সার্ভিস কর্মীরা বলে থাকেন যে ধোঁয়া যেখানে বেশি হয় সেই আগুন নেভানো কিন্তু কিছুটা বেশি কষ্টকর হয়। তো সেই আগুন নির্বাহনের চেষ্টা করছেন তারা এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীদেরকে এলাকাবাসীও সহযোগিতা করার চেষ্টা করছেন। তারাও এখন কিছুটা নিরাপদ দূরত্বে থেকে তারা আগুন নির্বাপন দেখছেন এবং তারা সহযোগিতা করার চেষ্টা করছেন। যারা এই বাটার শোরুমের পাশেই একটা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ওপরেই একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টের মধ্যকার আসলে কি অবস্থা এখনও আমরা ঠিক বুঝতে পারছি না। তবে মূল আগুন যেটি লেগেছে সেটি কিন্তু বাটার যে শোরুমটি ছিল সেই শোরুমের ভেতরেই এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এবং ফায়ার সার্ভিস কর্মীরা যে মূল দরজা, শোরুমের যে দরজা, সেই দরজাটি ভেঙে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে তারা সেখানে পানি দিয়ে তাদের যে চেষ্টা করছেন আরও কয়েক সেই এবং সার্ভিস এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তাদের সাথে আমরা করতে পারিনি। তাদেরকে তারা নিশ্চয়ই আমাদেরকে এই অগ্নি নির্বাপনের শেষে তারা আমাদের সাথে কথা বলবেন এবং এই যে আগুনটি তার সূত্রপাত কীভাবে, তার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বা ইত্যাদি বিস্তারিত আমাদেরকে জানাবেন এবং তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো যে আসলে এই আগুনটির সূত্রপাত কীভাবে হলো। এবং আমরা কিছুদিন আগেই দেখেছি যে ঢাকাতেই একটি লেদারের গোডাউনে আগুন লেগেছিল, সেইখানেও দেখেছি আমরা এই ধরনের আগুন, আরও অনেক বড় ধরনের আগুন। এবং আজ যেখানে আগুন লেগেছে সেটিও একটি জুতার দোকানে আগুন লাগলো, ফলে সেখান থেকে সাধারণ মানুষ কিন্তু নানান ধরনের প্রশ্ন করছেন। তো সেই বিষয়গুলো আমরা হয়তো আরও পরে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখন ভেতরে ঢুকেছেন আরও, এবং সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কুণ্ডলি, ধোঁয়ার যে কুণ্ডলি সেটি কিন্তু বেরিয়ে আসছে। তো দেবাশিস, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আরও পরে আমরা জানতে পারবো মূলত এই আগুনের সূত্রপাত কীভাবে, কী কী ক্ষয়ক্ষতি হলো সেগুলো পরে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দেবাশিস, ধন্যবাদ টিপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোনো রাজনীতির মধ্যে থাকতে চায় না নির্বাচন কমিশন, ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে ইসি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। বলেন, এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে স্বচ্ছতার সাথে পরিচালনা করা হবে হালনাগাদ কার্যক্রম। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানান সিইসি।
গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। জানায় এই মুহূর্তে দেশে মোট ভোটার 12,36,83,512। তালিকায় নতুন ভোটার প্রায় 18 লাখ। ভোটার বৃদ্ধির হার 1.5%। সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এর আওতায় প্রতিটি ভোটারের তথ্যই যাচাই বাছাই করা হবে। এই হালনাগাদ কার্যক্রমে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দিতে ল্যাপটপ ও স্ক্যানার সহ তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য অন্যান্য সরঞ্জাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করে ইউএনডিপি। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার পন্থা জানতে ইসি সহ অংশীজনদের সাথে কথা বলছে ইউএনডিপি। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কিভাবে সহায়তা দেয়া যায় ইউএনডিপি সেটা পর্যালোচনা করছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে আলোচনা করছে। পরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, বর্তমান কমিশনের কাছে জাতির প্রত্যাশা অনেক। ডিসেম্বরের মধ্যেই হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে বলেও আশাবাদ জানান তিনি। কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছি, মাঠে নামাচ্ছি। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাল্লাহ। দিস নিউ কমিশন ইজ নাও ফুললি কমিটেড to ensure a free, fair and credible election. চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। এই বিষয়ে সিইসি জানান, কোনো রাজনৈতিক বক্তব্য বিবেচনায় নেওয়া হচ্ছে না, কেননা রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, কাজ করবে আইন মেনেই। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট, একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে কাজ করবেন 65,000 কর্মকর্তা কর্মী। এই কার্যক্রম চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সমালোচনার মুখে বাংলাদেশ নিয়ে করা একটি প্রতিবেদন প্রত্যাহার করে নিয়েছে ব্রিটিশ এমপিরা। আল পার্টি পার্লামেন্টারি গ্রুপ APPG তাদের কমনওয়েলথ ইস্যুতে রিপোর্টটি প্রকাশ করেছিল। গত নভেম্বরে করা এই রিপোর্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছিল। এরপরই রিপোর্টের সত্যতা ও তথ্যগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচকরা বলেন, বিতাড়িত হাসিনা সরকারের পক্ষে এই রিপোর্ট দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রিপোর্টটি প্রত্যাহারের ঘোষণা এলো। কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যাটি রিভিউ করা হচ্ছে, একই সাথে বন্ধ রয়েছে এর বিতরণ। ভোটাররা ভোট দিয়ে ফলাফল নির্ধারণ করবে, প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না, এমন দিনের অপেক্ষায় আছে বিএনপি। বরগুনায় একথা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বেতাগীতে অনূর্ধ্ব 14 বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন নিঃস্বার্থ দূরদর্শী নেতা ছিলেন। আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন যাত্রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, একচোখা হওয়া যাবে না, সেই সাথে ক্ষমতারও জবাবদিহিতা দরকার। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য সংস্কার এবং দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনা সভায় একথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বলেন, নির্বাচনের আগে সংস্কার দরকার, তবে নির্বাচনেরও প্রয়োজন আছে। বিগত সময়ে তরুণরা ভোটের অধিকার হারিয়ে ফেলেছিল উল্লেখ করে সাকি বলেন, দেশে সব ধর্মের মানুষ বসবাস করবে, সবার পরিচয় হবে রাষ্ট্রের নাগরিক হিসেবে। এটাই ছিল জুলাই আগস্টের আকাঙ্ক্ষা। একই অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইসলামের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করলেও গোয়েন্দা সংস্থাগুলো নিষ্ক্রিয়। আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানান তিনি। আমাদের এখানে ক্ষমতার ভারসাম্য লাগবে, আর সেই ক্ষমতার ভারসাম্য একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাজনৈতিক ভারসাম্যের উপর নির্ভর করে। সুতরাং এই দেশের নতুন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উদ্বোধন দরকার। 24 জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য বিনির্মাণ হয়েছিল, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য, সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যারা খুন, গুম আর নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের শাস্তি দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। রোববার বিকালে পিরোজপুরে শহরের টাউন ক্লাবে বিএনপির আহ্বায়ক কমিটির সাথে বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের মতবিনিময় সভা হয়। এ সময় আব্দুল আওয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই। তারা নির্বাচন করলে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবেই নির্বাচন করবে, তাতে বিএনপির আপত্তি নেই। এছাড়া জামায়াতের সাথেও বৈরিতা নেই বিএনপির। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দলকে সুসংগঠিত করছে বলে জানান আব্দুল আওয়াল মিন্টু। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় থাকে, জনগণ তখন অবরুদ্ধ অবস্থায় থাকে, স্বৈরাচারিক আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে একটা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে, তাতে আমাদের তো কিছু আসে যায় না। আমরা জনগণের সমর্থিত দল, আমরা জনগণের কাছে যাবে, জনগণ আমাদেরকে যদি ভোট দেয় ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে। এখানে আওয়ামী লীগ বা অন্য জামাত ইসলামে যেটা বললেন, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ বেলা 11টায় সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান শিক্ষার্থীদের। রোববার রাতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেয়। শহীদ মিনারের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলে, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে বলে দাবি করেন তারা। শিক্ষার্থীরা বলেন, যে কোটার জন্য এত মানুষ প্রাণ দিল সেই কোটা আবার ফিরে এসেছে, এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলে হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা। এই ফলাফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের দাবি তাদের। একই দাবিতে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। স্বাধীনতার 50 বছর পরেও মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোন দিক থেকে তারা অনগ্রসর হয়। সেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে, অনতি বিলম্বে এই ফলাফলকে বাতিল করতে হবে। গণঅভ্যুত্থানে 2000 শহীদের রক্ত, 30,000 আহতের অঙ্গহানির উপর দাঁড়িয়ে এখনো যদি আবারও এই কোটা পদ্ধতি বহাল থাকে, আমরা আবার জুলাই আর আগস্টে ফিরে যাব। আগামীকাল সোমবার সকাল 11টায় আমরা সকলে এই শহীদ মিনারে আবার সমবেত হব। আমাদের দাবি এখন জানিয়ে যাচ্ছি, কালকে আবার হুঙ্কার দিয়ে জানিয়ে যাব, এই ফলাফল আপনাদের বাতিল করতে হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রক্ত চুরির সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে কথা জানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম খান। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যাগ চুরির সময় তাদের গ্রেপ্তার করা হয়। হাসপাতালের প্রশাসনিক ভবনের 2য় তলায় ব্লাড ব্যাংক থেকে কৌশলে 1 ব্যাগ রক্ত চুরি করে নিয়ে যাচ্ছিল গ্রেপ্তারকৃতরা। এ সময় ব্লাড ব্যাংকের কর্মকর্তারা তাদেরকে পাকড়াও করে। পরে পুলিশকে খবর দিলে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ সেলিম মিয়া বাদী হয়ে শনিবার রাতেই মামলা দায়ের করেন। প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেয় তারা। বক্তারা বলেন, ফ্যাসিবাদী হাসিনা দায়িত্ব নিয়েই পরিকল্পিতভাবে রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। এ সময় প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবি জানান তারা। একই সাথে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু সহ শতভাগ আবাসন নিশ্চিত করারও দাবি জানান তারা। $600 কেজিতে ইলিশ মাছ বিক্রি শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে ইলিশ মাছের স্বাদ নিতে পারে তার জন্যই সরকারের এমন উদ্যোগ। দুপুরে কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য উপদেষ্টা। কম দামে ইলিশ মাছ সংগ্রহের জন্য অনেকেই ছিলেন অপেক্ষায়। প্রাথমিকভাবে 450 থেকে 850 গ্রাম ওজনের ইলিশগুলো বিক্রি হচ্ছে $600 কেজি দরে। প্রচলিত বাজারে ইলিশের দাম কমানো কঠিন, তাই মধ্যস্বত্বভোগীদের দূরে রেখে সরকারের এমন উদ্যোগ বলে জানান উপদেষ্টা। ভবিষ্যতে এমন কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনেক কিছু জড়িত, তো ফলে এবং আমাদের সহকর্মী আমরা অন্তত একটা প্রমাণ রাখতে চাই যে উৎস থেকে মাছ ধরার জায়গা থেকে সরাসরি যদি আমরা বিক্রয়ের জায়গায় আনতে পারি তাহলে এটার দাম কমানো সম্ভব। তার মানে মাঝখানে যতগুলো হাট বদল হয়, মাঝখানে যতগুলো মধ্যস্বত্ব ভাগ আছে, সেই ভাগটাকে কমাবার আমরা একটা প্রক্রিয়া শুরু করতে চাই।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের তিনি জানান, ঋণ পরিশোধের জটিলতা কাটাতে কারিগরি দল কাজ করছে। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া। এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে। রাষ্ট্রদূত বলেন, স্থানীয় মুদ্রাসহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক। উভয় দেশ সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়েও আলোচনা হয় বৈঠকে। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রিয় মালতী। 23তম এই আসরের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। এছাড়া এদিন এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, বাংলাদেশ প্যানারোমা চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, উইমেন্স ফিল্ম সেশনের পুরস্কার ঘোষণা করা হয়। নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগান নিয়ে গত 11 জানুয়ারি শুরু হয়েছিল এই চলচ্চিত্র উৎসব। আমাদের মধ্যে এই সাংস্কৃতিক ধারণাটা এখনো তৈরি হয়নি যে একটা ফিল্ম ফেস্টিভ্যাল একটা দেশের কালচারাল ডিপ্লোমেসির জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেই কাজটার দিকে আমরা নজর দেইনি। আমি মঞ্চে যেমন বলছিলাম যে আমরা তো মাত্র অল্প দিনের জন্য এসেছি, ফলে এই অল্প কদিনে দিন অল্প, কিন্তু আমাদের হাতে কাজ প্রচুর। এন্টারপ্রেনিউরস অর্গানাইজেশন বাংলাদেশের 9ম গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। রাজধানী গুলশানের একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রতি বছর দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন ও উদ্যোগ পরিচালনার মনোভাবকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের নানা উদ্ভাবন ও উদ্যোগ তুলে ধরেন। এ সময় আলোচকরা তরুণদের এসব উদ্যোগের প্রশংসা করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এ সময় তিনি বিজয়ীদের সাফল্য কামনা করে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী 3 ইসরায়েলিকে জিম্মি মুক্তি দিয়েছে হামাস। স্থানীয় সময় সন্ধ্যায় আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে তাদের হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী। প্রাথমিকভাবে তাদের পৌঁছে দেওয়া হচ্ছে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা সংস্থা শিন বেতের কাছে। এই তথ্য নিশ্চিত করে ইসরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। যুদ্ধবিরতির প্রথম দিন মুক্তি পাচ্ছেন 28 বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক এমিলি দামারি, 31 বছর বয়সী ডরন স্ট্রেইন ব্রিচার ও 24 বছর বয়সী রোমি গোনেন। অন্যদিকে চুক্তি অনুযায়ী 3 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 95 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি দেবে তেল আবিব। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সাথে সাথেই গাজায় প্রবেশ করেছে জরুরি ত্রাণবাহী 200-র বেশি ট্রাক। ইসরায়েলের দক্ষিণে কারেম শালেম ও উত্তরে জিকিমি সীমান্ত দিয়ে ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করেছে 200-রও বেশি ট্রাক। জাতিসংঘের খাদ্য সংস্থার এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ক্যান জাতীয় খাবার, আটা, জ্বালানি সহ জরুরি খাদ্যপণ্য। ত্রাণ প্রবেশ করেছে মিশর, জর্ডান ও ইসরায়েলের অন্যান্য সীমান্ত দিয়েও। কর্তৃপক্ষ জানায় যুদ্ধবিরতি চুক্তি মোতাবেক প্রতিদিন ফিলিস্তিনে প্রবেশ করবে ত্রাণ সামগ্রীর 600টি ট্রাক। এর মাঝে 50টিতে থাকবে প্রয়োজনীয় জ্বালানি। এদিকে সবচেয়ে বেশি মানবেতর সময় কাটাচ্ছে গাজার উত্তরের বাসিন্দারা। এসব এলাকাগুলোয় প্রতিদিন পৌঁছাবে ত্রাণ ভর্তি 300 ট্রাক। প্রযুক্তি এবং মহাকাশ দুই খাতেই সক্ষমতা বাড়াবে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির নজরদারি স্যাটেলাইট। ইসলামাবাদের দাবি, দুর্যোগে মোকাবেলা এবং কৃষি খাতেও ছাপ রাখবে কৃত্রিম উপগ্রহটি। মিত্রদেশ চীনের তৈরি রকেটে করেই শুক্রবার স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে পাকিস্তান। পৃথিবীর বাধা পেরিয়ে যা সফলভাবে স্থাপন করা হয় কক্ষপথে। শুক্রবার চীনের গোবি মরুভূমি থেকে প্রথমবারের মতো নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করে পাকিস্তান। স্থানীয় সময় বেলা 12টার দিকে মিত্র বেইজিংয়ের তৈরি লং মার্চ 2D রকেটে করে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্যাটেলাইটটি। কক্ষপথে যার সফল স্থাপনের মাধ্যমে ইতিহাস গড়ে ইসলামাবাদ। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন সুপারকোর তত্ত্বাবধানে নির্মিত হয় স্যাটেলাইটটি, যার নাম PRSC ইলেকট্রো-অপটিক্যাল 1। বলা হচ্ছে পাকিস্তানের প্রযুক্তি এবং মহাকাশ সক্ষমতায় নতুন দ্বার উন্মোচন করবে এই স্যাটেলাইট। অত্যাধুনিক প্রযুক্তির এই উপগ্রহটিতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর, সূর্যালোক কিংবা বিকিরিত রশ্মি পরিমাপ করে যা তথ্য এবং ভূপৃষ্ঠের ছবি সংগ্রহ করতে সক্ষম। শুধু নজরদারি নয়, প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণ, দুর্যোগ মোকাবেলা, নগর পরিকল্পনা সহ কৃষি খাতে ব্যাপক অবদান রাখবে কৃত্রিম উপগ্রহটি।
পরম মিত্র চীনের সহায়তায় মহাকাশ খাতে উল্লেখযোগ্য উন্নতি করেছে পাকিস্তান। গেল বছরেও বেইজিং এর সহায়তায় মহাকাশে স্যাটেলাইট পাঠায় ইসলামাবাদ, যা দুদেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি করা হয়। এছাড়াও চীনের লুনার মিশনে গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। এ ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।